তো আমি মনে করি এটা তোমার জীবনে অন্যতম মূল্যবান পরীক্ষা। আর এই জন্যই কিছু মূল্যবান পরামর্শ নিয়ে তোমাদের বড় ভাই হিসেবে এই ভিডিওটা বানানো, বুঝছো? এই ভিডিওটা আসলে তোমাদের অনেকের জন্যই, তোমরা অনেক দিন ধরে আমাকে বলতেছিলা যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা কীভাবে দিব। তো পড়াশোনা নিয়ে তো গাইডলাইন মাঝে মাঝে দিয়েছি, পাশাপাশি আমি চেষ্টা করব এখন তোমাদের একদম বলি আমি নিজে যা করেছিলাম এবং আমি যা করি নাই, যেটা আমার মনে হয়েছে আমি যদি করতাম তাহলে হয়তোবা আমার জন্য আরও বেশি এফেক্টিভ হতো, এই সবগুলো স্ট্র্যাটেজি নিয়ে আজকের এই ভিডিওটা বানানো। তাহলে আমি শুরু করি। তোমার আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা তুমি কোনখান থেকে শুরু করতে পারো? পড়াশোনা তোমার কিন্তু হয়ে গেছে, এখন কি দরকার বলো তো? এখন দরকার কেবলমাত্র তোমার একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটই মূলত তোমাকে অন্যদের থেকে আলাদা করে দিবে। তুমি চিন্তা করে দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার এক একটা সিটের জন্য প্রায় 25 জন করে লড়ছে। আর ঢাকা মেডিকেলের একটা সিট যদি আমরা হিসাব করি তাহলে সেখানে দেখা যাবে পার পারসন 600 জনের বেশি লড়ছে। তাহলে তুমি যদি এই 600-র মধ্যে একজন হতে চাও তাহলে বাকি 599 জনের থেকে তোমাকে মাইন্ডসেটে একটু হলেও এগিয়ে থাকতে হবে। তানিম ভাইয়া চেষ্টা করবে তোমাকে অবশ্যই মাইন্ডসেটেই এগিয়ে রাখতে। তাহলে তুমি যেহেতু মেডিকেলে ভালো সিট পাইতে চাও, তোমাকে চেষ্টা করতে হবে এই পরীক্ষাটায় সর্বোচ্চ তোমার যাতে একদম সাহস নিয়ে এবং কনফিডেন্স তুমি ধরে রাখতে পারো, বুঝছো? তাহলে এই দিন আমি কি করছিলাম, আমি হচ্ছে পড়া তো মোটামুটি শেষ ছিল, তবে আমার মনে হচ্ছিল ইংরেজি কিছুটা বাকি, আমার কিছুটা গ্যাপ আছে। তো আমি এই দিন যেটা করছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ভোকাবুলারি যে পার্টগুলো আছে এগুলো, বিসিএসের প্রশ্নগুলো একটু দেখছিলাম, জিকে একটু দেখছি বিসিএসের প্রশ্নগুলো, বায়োলজি কিছু ছক ধরা আমার খেয়াল থাকে না, ভৌগোলিক যেটা আছে ধরো একদম লাস্টের চ্যাপ্টারটা বোটানির, ওগুলো একটু ছক দেখছিলাম, যে ছকগুলো খেয়াল থাকে না বা ওগুলো থেকে আগে প্রশ্ন আসছিল, এগুলো একটু দেখছিলাম বিকালের মধ্যে। তাহলে তার পাশাপাশি আমি একটা ইউনিক কাজ করছিলাম। এই ব্যাপারটা কি একটু বলি। তোমার যে যেখানে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা সেন্টার হচ্ছে, তুমি যেটা করবা, ধরো একটা স্কুলে আমার যেমন ছিল কি মতিঝিল আইডিয়াল স্কুলে, তো আমার আরামবাগ থেকে মতিঝিল আইডিয়ালের দূরত্ব ছিল 15 মিনিট। তো আমি একটা ফ্রেন্ড সহ আমার দুপুরবেলা, পরীক্ষা আগের দিন বুঝছো, দুপুরবেলা গিয়ে ওই স্কুলটা ভালো মতো বাইরে থেকে দেখে আসলাম, যেহেতু ঢুকতে দিবে না। তো তুমি যেটা করতে পারো হয়তো বা তার আরও একদিন আগে যে দেখে আসতে পারো। মানে হচ্ছে কি, তোমার পরীক্ষার যে সেন্টারটা এটা যে তোমার কাছে পরিচিত মনে হয়, তুমি হঠাৎ করে প্রথম দিন একটা নতুন জায়গায় গেলা, তুমি তখন কোনো কিছু ছিল না, তোমার একটু কিন্তু ভয় লাগা চান্স আছে, বুঝছো? তাহলে কনফিডেন্সটা একটু হলে তোমাকে আগায় রাখতে হবে, যে বলছিলাম 599 জনের থেকে আগায় রাখতে হবে। তাহলে তোমাকে কী করতে হবে বলো তো? তুমি তো আব্বু আম্মুর সাথে হোক বা কোনো ফ্রেন্ডরা সহ হোক গিয়ে তোমার যেখানে সেন্টার আছে ওটা একটু ভালো মতো দেখে আসবে বাইরে থেকে, যে রাস্তাটা এমন এভাবে যেতে হয়, যাতে পরীক্ষার দিন কোনো কনফিউশন না থাকে। এক 2 নাম্বার হচ্ছে, ওই দিন আমি তো কোনো পড়াশোনা বাদ রাখিনি, তবে আমি তোমাদের অনেক আগে থেকেই বলছিলাম একটা ভুল খাতা মেনটেন করবো, মানে যে খাতায় তুমি এতদিন যা ভুল করেছো বা কোচিংয়ের পরীক্ষা তোমার যেখানে বারবার ভুল হয়েছে ওই খাতায় লিখে রাখবা। তো তোমরা যারা এই খাতাটা মেনটেন করেছো, পরীক্ষার আগের রাতে বা ধর সন্ধ্যার দিকে তুমি ওইটা একটু দেখবা। আমি ওই কাজ করছিলাম, ধর আমি তখন কি করলাম, একটু একটু করে দেখা শুরু করলাম যে ভুল খাতা আমি এইসব ভুল করছিলাম, প্রশ্ন লেখা থাকতো, পাশে উত্তর লেখা থাকতো। তোমাদের যাদের এটা নাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যে কোচিংয়ের ভুল দাগায় রাখো তাহলে ওটা একটু দেখতে পারো। মানে ওখানে রাতেরবেলা কোনো পড়াশোনাই করার দরকার নেই, আমার কথা হচ্ছে এটা, খুব বেশি পড়াশোনা করার দরকার নাই। এরপর আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে পরীক্ষার আগে আমরা সবাই আত্মীয় স্বজনের দোয়া নিই, ফোন দিই, তো আমি ওটা সবসময় করতাম। তো মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে আমি তো বললাম আমি টেনশন ফ্রি থাকার চেষ্টা করছিলাম একদম পুরো দিন, মানে প্রিভিয়াস ডে এক্সামে পুরো চিল, যে কালকে আমার কোনো এরকম কোনো এক্সামই নেই। এরকম এক্সাম আমি কোচিংয়ে কত হাজারবার দিছি, কত এক্সাম দিছি, তাতে কি সমস্যা, একটা পরীক্ষা আসবে যাবে শেষ, এইরকম মাইন্ডসেট নিয়ে থাকবা এখন থেকে, বুঝছো? তোমার ভাগ্যে যা আছে সেটাই হবে। তোমার চেষ্টা করা লাগবে, তুমি এখন যা করবা শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবা, নিজের পড়াগুলো ভালো মতো এই কয়েকদিনে রিভিশন দাও। আর পরীক্ষা আগে রাতে পরীক্ষা নিয়ে কোনো টেনশনই নিবা না। প্রশ্ন যদি কঠিন হয় সবার জন্যই কঠিন হবে, এটা আগে মাথায় রাখবা ওই দিন থেকেই, বুঝছো? আচ্ছা, তো আমি যখন আত্মীয় স্বজনকে কল দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমার মধ্যে সিরিয়াসনেস চলে আসতেছে না, আমি যখন একজনকে বলতে যাচ্ছি তখন একটু সিরিয়াসনেস চলে আসে। তো আমি যেটা করলাম, আমি আব্বু আম্মুকে কল দিয়ে বললাম, ধরো আমি তখন কিন্তু আব্বু আমার কাছে আসেনি, আব্বু হচ্ছে সকালবেলা আসছিল আর আম্মু হচ্ছে এলাকাতেই ছিল। তো আমি আব্বুকে বললাম যে আব্বু আম্মুকে বললাম আমার তো সমস্যা হয়ে যাচ্ছে, পরীক্ষার কথা বললে একটু ভয় ভয় লাগতেছে, তোমরা একটু আত্মীয় স্বজনকে বলো, তোমরা এই দোয়া নিয়ে নাও, সমস্যা নেই। তো তোমরা যদি এটা, তোমাদের যদি এরকম সমস্যা হয় তাহলে তোমরা এই কাজটা করতে পারো, জাস্ট বলে রাখলাম। এরপর অবশ্যই পরীক্ষার আগের রাতে একটা কমন সমস্যা হচ্ছে ঘুম ধরে না ভাইয়া। তো এই তানিম ভাইয়া তোমাকে আসছে এরকম ইউনিক স্ট্র্যাটেজিগুলো এই ভিডিওতে বলতে। তো আমার একটা ইউনিক স্ট্র্যাটেজি ছিল ঘুম ধরা নিয়ে। আমি যেটা করছিলাম বুঝছো, পরীক্ষার আগের রাতে ধরো ঘড়িতে বাজে এখন 9টা, আমি ওই সময় যেটা করলাম ঘড়িতে টাইম বাড়াই নিয়ে গেলাম হলো 11টাতে, বুঝছো? তো আমার সামনে ধর টেবিলগুলোকে ওইটা করে রাখছি, তা আমি যখন বারবার তাকাচ্ছি দেখি যে 11 ধর বাজতেছে 9:30, আমি দেখতেছি 11:30 বাজে। আমি ওই সময় কিন্তু রাত 1টা দিয়ে ঘুমাতাম। তাহলে যখন ধরো রাত 11টা বাজে
তখন আমি কি করলাম, তখন আমি দেখতেছি ওখানে 1টা বাজে, আর আমি এই 2 ঘন্টা একটু ঢুলু ঢুলু ভাব চোখে নিয়েছিলাম যে যাতে আমার ঘুম ঘুম আসতেছে, এরকম বোঝাচ্ছিলাম শরীরকে, শরীর ক্লান্ত, আমার ঘুম আসতেছে, আমি ঘুমায় পড়বো। এইরকম দেখা গেল যে 11টার মধ্যেই আমার ঘুম ঘুম ভাব চলে আসলো, আমি সুন্দর মতো পরে আল্লাহর রহমতে ঘুমাইতে পারছিলাম। তো এই টেকনিকটা তোমরা অবলম্বন করতে পারো। আর একটা ভালো মানে তোমার মনকে কিন্তু ভুল বোঝাইতে হবে যে তোমার আসলেই 1টা বাজে, বা তোমার যে ঘুমের টাইম যদি রাত 3টাও হয়, তুমি চেষ্টা করবে ভাবে টাইম আগায় দিতে। তো চেষ্টা করো তোমার পরিবারের যে সদস্য আছে, যেমন ধরো আমার তো রুমমেট ছিল, তো আমি রুমমেটকে বলছিলাম যে তুমি কি একটা কাজ করবা, মানে আমি ওকে বলছিলাম এখন কয়টা বাজে, টাইম সেট করে দেওয়ার পর ও বলে নটা, আমি বললাম না এখন 11টা বাজে। তারপর ধরো ওরে বললাম যে মানে এমনি ইশারায় বুঝাইলাম এরকম, তখন ও বুঝে ফেলছে, তখন বললো হ্যাঁ এখন আসলে 11টা বাজে, তোমার আর কিছুক্ষণ পর ঘুমাইতে হবে, তুমি প্রিপারেশন নিতে থাকো। বুঝছো? তাহলে এইভাবে তোমার আব্বু আম্মু যদি থাকে তাদেরকেও বলো তোমাকে এসে যাতে মাঝে মাঝে বুঝাই দিয়ে যায়, মানে তোমার মাইন্ডকে যাতে ভুলাই দেয় টাইমটা, এটা করতে পারো। আর একটা ইউনিক স্ট্র্যাটেজি হচ্ছে পরীক্ষার আগের রাতে ধরো তোমাকে তো আমরা অনেকগুলা প্র্যাকটিস শিট দিচ্ছি বা বিভিন্ন কোচিং থেকে তোমার পাইছো, তাহলে এখানে তুমি যে কোনো একটা কোচিংয়ের প্র্যাকটিস শিটটা নিবা, মানে মডেল টেস্ট এখানে 100টা প্রশ্ন আছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুরূপে, নিয়ে যেটা করবা তুমি ওখানে, আচ্ছা আমরা নাইট বিফোর দ্য এক্সামে আসছি, হ্যাঁ ওখানে যেটা করবা তুমি ওইটার সলভ করবা। সলভ করা বলতে তুমি গোল ভরাটও করতে পারো, শূন্যস্থান পূর্ণ করতে পারো, সরি শূন্যস্থান পূর্ণ না, মানে তুমি টিক দিয়ে যেতে পারো, মানে তোমার মতো জাস্ট। এটা কেন ভাইয়া, কালকে যে পরীক্ষাটা হতে যাচ্ছে এটা যাতে তোমার কাছে কোনো নতুন কিছু না, তুমি এটা কালকের একদম রাতেই ধরো এইরকম পরীক্ষা দিয়ে আসছো, এটা কিন্তু অ্যান্সার মিলাবা না, শুধুমাত্র পরীক্ষা দেবা, কারণ অ্যান্সার মিলালে যদি ভুল হয় একটু কনফিডেন্স ডাউন হওয়ার সম্ভাবনা আছে। আমার কথা কি, তুমি সর্বোচ্চ কনফিডেন্স কীভাবে নিয়ে পরীক্ষা হলে যাবা, এটাই ভিডিওটা তোমাকে ইনশিওর করবে। তাহলে তুমি ওখানে জাস্ট ওইভাবে রেখে দিবা, তারপর সুন্দর মতো ঘুমিয়ে যাবা। অবশ্যই নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়তে পারলে পড়তে পারো, কোনো সমস্যা নেই। বা ওই তাহাজ্জুদ যেহেতু তোমার আগেই ঘুমাচ্ছ, যদি টাইম না হয় তাহলে তুমি যেটা করবা তুমি নফল নামাজ পড়ে ঘুমাবা, তাহলে